চ্যানেল আই ২৬ বছর পেরিয়ে ৮৭ পা রাখল। বিশেষ এই মুহূর্তটিতে আমার এখানটায় দাঁড়িয়ে সেই দিনটির কথা মনে পড়ছে, ফার্স্ট টেপটির কথা, প্রথম টেপটির কথা। তখন চ্যানেল আই ঢাকা থেকে সরাসরি সম্প্রচার হতো না। আমরা সবগুলো অনুষ্ঠান নির্মাণ করে টেপের ভিতরে কম্পাইল করে পাঠিয়ে দিতাম বিমানযোগে সিঙ্গাপুরে। সেখান থেকে সম্প্রচার হতো। তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা চ্যানেল আই তাদের টেলিভিশনে দেখতে পেত। এই আর্কাইভে সেই টেপগুলো রাখা আছে, হাজার হাজার টেপ। এর ভেতরে আছে প্রথম দিনকার সেই বিশেষ টেপটি, যে টেপটির সাথে আমাদের ৮ জনের আত্মার সম্পর্ক, যে ৮ জন তরুণ মিলে আমরা তখন শুরু করেছিলাম চ্যানেল আই। এটি সেই প্রথম টেপ, আমাদের এবারকার ২৫ বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান চ্যানেল আইয়ের ফার্স্ট টেপ। এবারকার জন্মদিনের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭। বিশেষ এই মুহূর্তে সেই প্রথম দিনকার টেপটিতে আপনাদের আরও একবার ফিরে নিতে চাই। এই যে ফেরা, এই ফেরায় স্বভাবতই আমি স্মৃতিকাতর। প্রথম দিনের অনুষ্ঠান যারা উপভোগ করেছিলেন সে আপনারাও নিশ্চয়ই কিঞ্চিত হলেও স্মৃতিকাতর হবেন। আর যে নতুন প্রজন্ম ঠিক এই মুহূর্তে আপনারা অনুষ্ঠান দেখছেন তারা বুঝতে পারবেন সেই টেপ যুগ থেকে আজকের এই ইন্টারনেট কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পৌঁছতে এর পেছনে কতটা কর্মযজ্ঞ পেরিয়েছে আপনাদের এই চ্যানেল আই। এই যে মোশন গ্রাফিক্সটি দেখছিলেন, হ্যাঁ, এটা ১৯৯৯ সালের ১ অক্টোবরে ভেসে উঠেছিল চ্যানেল আইয়ের পর্দায়, যাত্রা শুরুর ঠিক প্রথম মুহূর্তে। মানে চ্যানেল আই সম্প্রচারিত প্রথম বিন্দু, সেই বিন্দু থেকে বৃত্ত আজ ২০২৫ সালে দাঁড়িয়ে ২৬ বছর আগের এই ইনসিগনিয়াটি দেখুন, কতটা আধুনিক, প্রযুক্তিতে অগ্রসরমান কতটা। এটি কে বানিয়েছিলেন অনেকে হয়তো তার নাম জানেন না। সেই সময়কার তরুণ এক আর্কিটেক্ট, নাম তার রম্য রহিম। সেই তরুণ বয়সেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছিলেন, আমরাও তাই শরণাপন্ন হয়েছিলাম তারই উপর। ১৯৯৯ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে যুক্ত হলো চ্যানেল আই। এর সূচক ধ্বনির গ্রাফিক্স অ্যানিমেশনটা তৈরি করেছিলেন আপনি। এর নেপথ্যের গল্পটা শুনতে চাই। ধন্যবাদ। চ্যানেল আই হবার আগের থেকে ইমপ্রেস টেলিফিল্ম, ইমপ্রেসের প্রোডাকশন সবকিছুর সাথে আমার একটা গভীর সংযোগ ছিল। আর আমরা গুটিকয় ২-৩ জন যখন বাংলাদেশে প্রথম গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করা শুরু করলাম, অত্যন্ত সীমিত হার্ডওয়্যার, লিমিটেড ফ্যাসিলিটিস এবং অল্প জ্ঞান সবকিছু মিলিয়েই আমাদের যাত্রা যখন শুরু হয়েছিল তখন ইমপ্রেসের কারিগরি সহায়তা আমার লাগতো, কারণ আমার নিজের কোনো ভিটিআর ছিল না। সো আমি ইমপ্রেসের কাছ থেকে আসলে সেই সুবিধাগুলো নিতাম। সো একটা পারস্পরিক সৌহার্দ্য ছিল এবং সেই সুবাদে আমাকে লোগো করবার জন্য বলা হলো। ইমপ্রেস অথরিটির কাছ থেকে আমাকে যে সমস্ত ব্রিফিং দেয়া ছিল, দেশ থাকতে হবে, অবশ্যই অন্যরকম হতে হবে, আর আমি নিজের ইন্টারপ্রিটেশন ছিল আইটাকে আরেকটা ভাবে দেখা, আই মানে চক্ষু, সেভাবে দেখা যে আমরা এমন একটা কিছু বানাবো সেটা যেন সেই রকম দৃষ্টিকারা হয়
হ্যাঁ, সবাই যেন সেটা নিয়ে কথা বলে, কিন্তু সেটা আসলে কি হবে, কিরকম হবে, সেটা নিয়ে আমাদের কারোরই কিন্তু খুব স্পষ্টভাবে একটা গাইডলাইন ছিল না। যেই কারণে যেটা হচ্ছে, এটা একটা অর্গানিক গ্রোথের মতন ছিল। সেই করে লোগোর জন্ম, এবং অবশ্যই লোগোর পরপরই শুরু হলো কিভাবে আমরা স্টেশন আইডি করতে পারি, অ্যানিমেশন কি হবে, অ্যানিমেশন, গ্রাফিক্স, এগুলোকে উন্নত মানের করবার জন্য যে সমস্ত প্রযুক্তি বা অভিজ্ঞতা দরকার, সেগুলি তখন আমরা মাত্র গুটি গুটি পায়ে শিখছি। তো সবকিছু মিলিয়ে স্টেশন আইডির যাত্রাটা শুরু হয়েছিল এই চ্যানেল আই এর স্টেশন আইডি ক্রিয়েশনের ভিতর দিয়ে। আমার পুরো জার্নিতেই মনে হয় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি, ভালো লাগা খারাপ লাগা ছিল, শাইক ভাই, সাগর ভাইয়ের ইনপুট ছিল, শুধু তাই না, গোটা টিমেরই ইনপুট ছিল। কিছু একটা কাজ করে একটা পর্যায়ে তৈরি করেই ছুটে যাওয়া হতো ইমপ্রেসের অফিসে। তারপরে সেইটা নিয়ে আমরা নিজেরা কিছু আলোচনা করেছি, আচ্ছা এটা কি পরিবর্তন করা যায়, ইত্যাদি ইত্যাদি। এবং এক সময় বাচ্চু ভাইয়ের অডিও যখন আসলো, তখন সেটার সাথে মিলিয়ে আবার চিন্তা করা হলো, আচ্ছা আর একটু কিছু পরিবর্তন করা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে একটা যাত্রা দিয়ে আমাদের স্টেশন আইডিটার জন্ম হয়েছিল। আমি এখনো চ্যানেল আই দেখলে দেখি আমার একটা ছোট্ট 3 সেকেন্ড না 5 সেকেন্ডের একটা ব্রেক বাম্পার ছিল, ওই লোগোর চারদিক থেকে আলো এরকম করে সরে যায়। হ্যাঁ, এই তো চ্যানেল আই, খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হয়তো চ্যানেল আই এখনো মনে করে যে ওটাকে ব্রেক বাম্পার হিসেবে ব্যবহার করা যায়। আমার মনে হয় যে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আমাদের ওই সেই সময়কার ইনিশিয়াল যুদ্ধ, নিজেদের মধ্যে হইচই, সবকিছুর পরে মনে হয় আমরা একটা এমন কিছু একটা বানাতে পেরেছিলাম যেটা সবাই মিলে এখনো ভালোবাসতে পেরেছি। ইনসিগনিয়ার মিউজিকটি করে দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় এক শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু। ফার্স্ট স্টেপে যন্ত্রের মাধ্যমে উপস্থাপিত হয়েছিলেন তিনি, যে কারণেই থেকে গেছেন নেপথ্যেই। কিন্তু প্রথম যিনি কথা বলেছিলেন তিনি পর্দাতেই। মনে আছে কি তার নাম, কে ছিল সে? একটু ভেবে দেখুন তো। যারা মনে করতে পারেন তাদের অভিনন্দন, আর যারা পারছেন না সেই দর্শকরা এক ঝলক দেখে নিন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, ওয়েলকাম। যে সম্ভাষণে শুরু করি না কেন, আজকের সন্ধ্যার জন্য মনে হচ্ছে কোনোটি যথেষ্ট নয়। আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলা ভাষায় প্রথম ডিজিটাল চ্যানেল, চ্যানেল আই। আই মানে আমি, আই মানে আমার চোখ। চ্যানেল আই হবে আমাদের চোখ, যা দিয়ে আমরা দেখব গোটা পৃথিবীটাকে, এবং সমগ্র বিশ্ব দেখবে আমাদেরকে। চ্যানেল আই এর লোগোতে সবুজ এবং লাল, এই দুটো রং বাংলাদেশের সবুজ মাঠ এবং মুক্তিযুদ্ধের লাল সূর্যকে বয়ে নিয়ে যাবে এশিয়া সহ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে। সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে পারি, চ্যানেল আই আমাদের চ্যানেল, চ্যানেল আই আপনার চ্যানেল। চ্যানেল আই বাংলাদেশ সহ গোটা বিশ্বে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের প্রাণের চ্যানেল। চ্যানেল আইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেল আই ডিজিটালি পৃথিবীর সামনে উন্মোচিত হবে, এটা কিন্তু জানি আমরা ততক্ষণে। এবং এটাও জানি যে দুটো নাম নিয়ে একটু কনফ্লিক্টও ছিল, কিন্তু যে কে প্রথম উপস্থাপিকা। তো আমি একটা ফোন পেলাম যে মেরিন, তুমি আমাদের প্রথম ফেস হবে, আমরা এটা ডিসাইড করেছি, তুমি আসো। তখন আবার আমি খুবই অসুস্থ, তার উপর আমার শাড়ি পরতে হবে, আমার দুটোই শাড়ি। আমার তখন একটা কালো জামদানি, একটা হলুদ জামদানি। ডিসিশন হলো যে কোন শাড়িটা ভালো হবে, যেহেতু দুটোই শাড়ি আমার, হলুদ শাড়িটাই, হলুদ গোল্ডেন, তার উপরে গোল্ডেন সুতা দেয়া শাড়িটা খুব বিশেষ করে বানানো, ফেস্টিভ এই দিনে আমি এটা পরবো। তো তারপরে রেডি হয়েছি, তখন ক্রোমা স্ক্রিন ছিল। তো ক্রোমা স্ক্রিনে আমরা তো অভ্যস্ত না। আমি এসে দেখলাম নীল রঙের একটা স্ক্রিন, ওখানে বেশ কয়েকজন কাজ করছে। আমি বললাম, ভাই এখানে কি করব, কোথায় বসবো? বলে যে তুমি এখানেই দাঁড়িয়ে কথা বলো, পরেরটা পরে দেখা যাবে। হাই, হ্যালো, ওয়েলকাম। যে সম্ভাষণে শুরু করি না কেন,
আজকের সন্ধ্যার জন্য মনে হচ্ছে কোনোটি যথেষ্ট নয়। পরে অনেয়ার দেখলেন? অনেয়ার তো যখন দেখলাম তখন তো আমরা ওয়েট করছি, তো তখন দেখছি যে আরে আমি তো একটা নীল স্ক্রিনের সামনে শ্যুট করেছি, কিন্তু আমার পিছে অনেক কিছু, অনেক পুরো পৃথিবীর একটা সৌরমণ্ডল, তারপর চ্যানেল আইয়ের লোগো লাল সবুজ, এবং ওগুলো ওই সময় বিরাট ব্যাপার ছিল। ক্রোমা ইটসেলফ ওয়াজ সামথিং নিউ। 27 বছর থেকে চ্যানেল আইকে দেখছেন, প্রতিদিন দেখছেন, ফিউচারে দেখবেন। এক্সপেকটেশনের জায়গা থেকে যদি জিজ্ঞেস করি আসলে চ্যানেল আই কতটুকু ফুলফিল করতে পেরেছে, আর ইন ফিউচারে আসলে কি দেখতে চান চ্যানেলের কাছ থেকে? আমি যে গল্পটা বললাম ওটা সিদ্ধেশ্বরীর একটা ছোট্ট ঘরের ভিতরে ছিল। প্রথমে ওটা দোতলা ছিল, তারপর দোতলা 3 তলা হলো, এবং যখন আমরা সাগর ভাইকে বলতাম যে ভাইয়া এখন কিন্তু একটা বড় স্টুডিও দরকার, সাগর ভাই বলতো যে একটু অপেক্ষা করো, হবে। তো এর মধ্যে যে সিরাজ ভাইরা এত বড় একটা তেজগাঁওতে আমাদের জন্য টিভি স্টেশন রেডি করছিলেন, এইটা আমাদের কাছে একটা অবাক বিস্ময় ছিল। এবং এখনও এটা সবচেয়ে বড় টেলিভিশন, এত বড় একটা স্পেস নিয়ে টেলিভিশন, এখানে আমাদের কী বলবো যে একটা স্বাচ্ছন্দ্য, একটা স্পেস জিনিসটা কিন্তু প্রয়োজনীয় ব্যাপার, এবং একটা লুক আছে, এটার একটা গ্র্যান্ডিওর আছে, আউটওয়ার্ডলি যে ব্যাপারটা, এটা খুব ইমপ্রেসিভ একটা টিভি স্টেশন। প্রথম দিন থেকেই অনুষ্ঠান ঘোষণায় এক নতুন মাত্রা নিয়ে এসেছিল চ্যানেল আই। এতদিন দর্শকরা যেরকম ঘোষণা দেখে অভ্যস্ত ছিলেন, এটা ছিল তার থেকে অনেকটাই ব্যতিক্রম। 21 শতাব্দী তখন জাস্ট দরজায় কড়া নাড়ছে। নূতন শতাব্দীর শুরুর মাত্র 3 মাস আগে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠান ঘোষণায় আসলেন ভিডিও জকিরা। বাংলাদেশের ভিডিও জকি বা ভিজে এটাই প্রথম ছিল। প্রথম দিনে প্রথম ভিজে হিসেবে পর্দায় আসেন ফাতেমা সাহাব রুমা। আমি রুমা, আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ যে যে অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন তা প্রথমেই জানিয়ে দিচ্ছি। আমার কাছে এটা এখন পর্যন্ত আশ্চর্যজনক লাগে যে আজকে থেকে 26 বছর আগে যখন পৃথিবী এবং মিডিয়া, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, আমরা তখনও বিটিভির যুগে। তো আমি যখন প্রথম চ্যানেল আই স্টুডিওতে আসলাম, এসে দেখি ছোট্ট একটা স্টুডিও, চারিদিকে নীল পর্দা। আমি ভাবলাম আরে বাবা, এটা আবার কি জিনিস, আমি এত বড় একটা টেলিভিশন হবে, ফার্স্ট ডিজিটাল টেলিভিশন বাংলাদেশে, আর মানুষ দেখবে একটা নীল পর্দার সামনে দাঁড়িয়ে হোস্ট কথা বলছে বা শিল্পীরা কথা বলছেন। তখন বুঝতে পারিনি, আর এর চেয়ে বেশি প্রশ্ন করার মতো জ্ঞানও ছিল না, সাহসও ছিল না। কিন্তু শুটিং শেষ হওয়ার পরে, প্রোডাকশনের পরে যখন ফাইনাল প্রোডাক্টটা দেখলাম, পেছনের গ্রাফিক্সগুলো এবং প্রতিটা গ্রাফিক্স যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, যে অনুষ্ঠান আছে সেটার সাথে যে কোরিলেশন, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আমার কাছে পুরো জিনিসটা একটা ম্যাজিকের মতো মনে হয়েছে তখন, এবং এখনও সেটাই মনে হয় যে ওই সময়ে এই চিন্তা ভাবনাগুলো সিরাজ ভাই তথা টোটাল প্রোডাকশন টিমের ভিতরে এসেছিল। ইটস স্টিল অ্যামেজিং আমার জন্য। চ্যানেলের সঙ্গে কার্টুনে এমন কোনো মুহূর্ত আছে যেটা আপনার আজও মনে পড়ে? যখন গল্প করতে বসি অনেক স্মৃতি আসে, বিশেষ করে আমাদের সিদ্ধেশ্বরীর প্রথম ছোট্ট অফিস থেকে যখন আমরা শুরু করি। ছোট একটা স্টুডিও ছিল, এসি আর ক্যামেরা একসাথে চালানো যেত না, কারণ এসি চালালে তখন তো সেন্ট্রাল এসি ছিল না, এসি চালালে শব্দ হতো, তো ওইটা ক্যামেরায় চলে আসতো, যার জন্য আমরা এসি অন করে ঠান্ডা হতাম, তারপরে শুটিং শুরু হওয়ার আগে এসি বন্ধ করা হতো, শুটিং শুরু হতো। এই ধরনের ছোটোখাটো। আমাদের লাঞ্চ ব্রেকটা ছিল আমাদের হাইলাইট। সকাল থেকে শুটিং চলছে, কাজ চলছে। আমাদের নিজস্ব বুয়া ছিলেন, বুয়া, তার আবার 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে হাউসে সবার জন্য রান্না করতো। তার খাবার যে এখনো মুখে লেগে আছে। লাঞ্চ ব্রেকে আমরা একসাথে বসে খেতাম। সিরাজ ভাই নো ম্যাটার হোয়াট উনি আমাদের সাথে লাঞ্চ করতে আসতো, মাঝে মাঝে হাসান ভাই জয়েন করতো। এই যে ছোট ছোট স্মৃতিগুলো, আমরা সবার চেয়ে বয়সে, অভিজ্ঞতায় তো অনেকই ছোট ছিলাম, কিন্তু যে ভালোবাসা এবং সম্মান চ্যানেল আই পরিবার আমাদেরকে দিয়েছে, এটা এগেন আনপ্যারালাল, চিন্তাই করা যায় না। ম্যাম, আপনি যখন অ্যানাউন্সমেন্ট করেছিলেন তখনকার কোনো একটি অ্যানাউন্সমেন্ট কি আপনি এখন আমাদেরকে করে দেখাতে পারবেন? একটা ফ্রেমের মধ্যে স্টিল মূর্তির মতো বসে থাকা থেকে বের হয়ে এসে একটা মানুষ স্বাভাবিকভাবে যখন কথা বলে, তখন কিন্তু তার চোখ, মুখ, হাত নড়ে, তার একটা এক্সপ্রেশন থাকে। তো সিরাজ স্যারের এই ভিশনটা ছিল যে লেটস ব্রিং লাইফ টু দ্য স্ক্রিন। কোথা দিয়ে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে।
এই ঘরটি মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তো এটাকে আমরা একটু এক্সাজুরেট করে করেছিলাম, টু বি ভেরি অনেস্ট, জাস্ট টু গ্র্যাব দ্য অ্যাটেনশন, না সবার কাছে অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য, এবং সেটা খুবই সারা জায়গায়। বিশেষ করে আমার মনে হয় কোন মার্কেটে খেয়াল নেই, একটা মার্কেটে গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পরে আমাকে দেখে একজন চিনতে পারলো, তারপরে আমাকে বলছে যে আপনি যেভাবে বলেন চ্যানেল আইয়ের ভুবনে আপনাদের জানাই স্বাগতম। তো এই জিনিসগুলা সবসময় চ্যানেল আইডি চোখ দিয়ে দেখানো, এই ভিজের অংশটা, যদিও এটা কোনো অনুষ্ঠান না, একটা অনুষ্ঠানের ইন্ট্রোডাকশন, কিন্তু সেটাই ইন ইটসেলফ একটা অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। আমরা একটা সেলিব্রিটির পর্যায়ে চলে যাই, আমাদের ফ্যান বেস তৈরি হয়, বিশেষ করে যখন বিশেষ বিশেষ দিনগুলো থাকতো, পয়লা বৈশাখের সময় বা পুজোর সময় আমরা সবাই ড্রেস আপ করে আসতাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটা নাটকের মতো করে পুরো স্টেশনটাকে রান করতাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনার স্ক্রিনে আমাদের যাদের দেখতে পাচ্ছেন, এছাড়াও স্ক্রিনের বাইরে রয়েছেন আমাদের পরিবারের আরো সদস্যরা। ড্যাডি, আজকে তো ন্যাশনাল হলিডে। রিমা, এই যে দেখছি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা। হ্যাঁ, তাই তো। ঈদ মানে জ্যোৎস্না রাতে হাসনা হেনার গন্ধ। আমরা হীরার মাধ্যমে নির্বাচন করব আমাদের আজকের ভাগ্যবান বিজয়, তবে সেটা যদি হয় রোমান্টিক সংস। অর্থাৎ from now we are going to share some memorable moments with you, এবং সেটি হলো অ্যান্টনি ফিরিঙ্গি। So, one football. Watch Channel I। এই দিনে আমরা মেলে ধরেছি আমাদের বন্ধুত্বের মেলবন্ধন। I thought you guys are not here anymore, and I thought I'd be the only one. দেশের জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল কাদের। তুমি তো রুমা না? রুমা। রাত 9:15 আপনাদের জন্য রয়েছে নৃত্যানুষ্ঠান। আনন্দ আরো বাড়াবার জন্য আজ স্টেশন স্টুডিওতে আমরা ছাড়াও রয়েছে, দেখতেই পাচ্ছেন, আরো একজন বিশেষ মানুষ। ঈদ স্পেশাল ট্রান্সমিশনের প্রথম অনুষ্ঠানটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা আমার চরম সৌভাগ্য ছিল যে 1500 ক্যান্ডিডেটদের অডিশনের পরে আই ওয়াজ সিলেক্টেড। এভার ব্লেসড। আই উইশ আমি সবাইকে আই কুড টেক ইউ গাইজ ব্যাক টু দ্যাট টাইম। অনুষ্ঠান আমরা যতই করি, যত ভালোই করি, যদি স্পন্সর না থাকে তাহলে খরচের টাকা আসবে কোত্থেকে? একটি বেসরকারি টেলিভিশন, আর তখনও তো চ্যানেল আই কেউ দেখেও নি, না দেখে কীভাবেই বা ভরসা রাখবে আমাদের উপর? তবে ভরসা রেখেছিলেন অনেকেই, তাদেরকে সাধুবাদ জানাই। কনফিডেন্স সিমেন্ট ছিল তাদের মধ্যে অন্যতম। 1999 সালের 1 অক্টোবর চ্যানেল আইয়ের পর্দায় প্রথম যে বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল সেটি ছিল কনফিডেন্স সিমেন্টের। কেন চ্যানেল আইয়ের উপর কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স রেখেছিল? কনফিডেন্স সিমেন্ট, সিংহের শক্তি। আমার জানতে চাওয়া, যে সময় বাংলাদেশে বেসরকারি টেলিভিশন ধারণাটি খুব নতুন ছিল, কোন সাহস থেকে বা কোন যুক্তি থেকে আপনারা তখন চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন? প্রতিষ্ঠা হতে যাচ্ছে নতুন একটা চ্যানেল, তখন আমরা সবাই খুব আগ্রহী এবং অফিসে খুব আলোচনা হতো যে একটা নতুন চ্যানেল আসছে, সেখানে অনেক প্রোগ্রাম লাগবে, বিজ্ঞাপন লাগবে, কোত্থেকে কি হবে। আমার স্বামী কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের একজন পরিচালক শাহ মোহাম্মদ হাসান, ওনার সাথে শেয়ার করার সাথে সাথে উনি খুব আগ্রহী বলে, তাই তো খুবই ভালো, কারণ নতুন একটা চ্যানেল এবং চ্যানেলটার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আমি চিনি, কাজে আমি মনে হয় এটা নিয়ে আলাপ করব। উনি পরবর্তীতে বোর্ডিংয়ে আলাপ করলেন, তো আমি চ্যানেলে এসে জানালাম যে আমরা কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আমরা চ্যানেলের সাথে থাকতে চাই। আমরা মানে গর্বিত যে আমরা চ্যানেলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এর সাথে জড়িত থাকতে পেরেছিলাম। বাংলার মানুষের রক্তে রক্তে তার মধ্যে আছে গান, নাচ, নাচন, সেটা যে গানই হোক। চ্যানেল আই আপনারা প্রতিদিন সকালে গানের অনুষ্ঠান দেখেন, দিন শুরু হয় গান দিয়ে, এছাড়া এবং সিনেমার গান দীর্ঘদিন যাবৎ চলে আসছে, আপনারা দেখছেন। তার বাইরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালনের গান, প্রতিদিন থাকে গানের নানা ধরনের অনুষ্ঠান। খুদে গানরাজের মাধ্যমে উঠে এসেছে অনেক শিল্পী, এখন তারা তুমুল জনপ্রিয়।
আর চ্যানেলের সেরা কণ্ঠে অনেকেই সেলিব্রিটি সিঙ্গার। চ্যানেল আই সম্প্রচারের প্রথম অনুষ্ঠান ছিল গানের অনুষ্ঠান, নাম ছিল শুভেচ্ছার গান, আর সঞ্চালনা করেছিলেন সেই সময়ের তুমুল জনপ্রিয় আব্দুল নূর তুষার। আজকে থেকে চ্যানেল আই শুরু হলো। চ্যানেল আই শুরু হচ্ছে, প্রথম দিন আমি থাকবো না, সেটা কি হয়? এই অনুষ্ঠানে কি থাকবে? এই অনুষ্ঠানে থাকবে কতগুলো গান। তার আগে বরং চায়ের কাপটি রেখে দেই পাশে। 26 বছর পর একই কাপে চা খাচ্ছি, আপনি ডেকেছেন আমাকে, কি প্রশ্ন করবেন? তো সেই সময় একটা স্বপ্ন নিয়ে চ্যানেলে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল হিসেবে। তো 26 বছর পর চ্যানেলে কতটুকু দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? প্রত্যাশা তো পাহাড় সম থাকে। চ্যানেলে যারা তৈরি করেছিলেন তাদের টেলিভিশনের সঙ্গে একটা দীর্ঘ সম্পর্কের ইতিহাস ছিল, এবং টেলিভিশন এই মাধ্যমটির প্রতি তাদের এক ধরনের ভালোবাসা ছিল। বড় যে ব্যাপারটা ছিল চ্যানেলে, সেটি হচ্ছে তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল নতুন চিন্তা করার, নতুনভাবে অনুষ্ঠান পরিকল্পনা করার। প্রচলিত টেলিভিশন সম্পর্কে যে ধারণা, সেটাকে ভেঙে দিয়ে একটা নতুন ধরনের গণমুখী টেলিভিশন চ্যানেল, যেখানে দর্শকের চাহিদা মাথায় থাকবে, অনেক বেশি প্রিয় মানুষেরা পর্দায় আসবেন। 26 বছর পর প্রযুক্তির যে অনেক বেশি এগিয়ে গেছে, আপনি চ্যানেলকে কিভাবে পরিমাপ করবেন, কতদূর এগিয়েছে? শিশু প্রথম তো যায় পাঠশালায়, অ ক খ শেখে, স্লেটের উপরে দাগ কাটে, তো একসময় সে পিএইচডি করে। তো চ্যানেলে আসলে ওইরকম হয়েছে, স্লেট দিয়ে শুরু করেছে, পিএইচডির জায়গায় পৌঁছেছে। চ্যানেলের যে ছোট্ট ভবন তখন ভাড়া করা, সেইখানে আমরা ড্রেসিং রুম, বাথরুম সেগুলিকে চেঞ্জ করে ফেলেছিলাম, আমরা পরিবর্তন করে সেখানে এডিটিং প্যানেল বসেছিলাম। এবং প্রযুক্তি নাই সেইভাবে, অটোকিউর অনেক দাম। অটোকিউ হচ্ছে যেটা দেখে দেখে খবর পাঠক উপস্থাপকরা উপস্থাপনা করেন, কিন্তু সেটা তৈরি করেছিল চ্যানেল আই অত্যন্ত সাধারণ প্রযুক্তি দিয়ে। আমাদের চ্যানেল আইয়ের একজন প্রকৌশলী আছেন, তিনি সেটা তৈরি করে দিয়েছিলেন, মোসাদ্দেক সাহেব। এবং সেইটা দেখে একজন এত অবাক হয়েছিলেন, যিনি এখন প্রধান নির্বাচন কমিশনার, তার বক্তৃতার মধ্যে বলেছেন যে তিনি একটা চ্যানেলে গিয়েছিলেন, ঘরের মধ্যে স্টুডিও, সেখানে তিনি একটা টিনের বাক্স দেখেছিলেন। চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে আমাকে ওরা দাওয়াত দেয়, আমি গেলাম। তখন ওই যে বিকারুন্নেসা স্কুলের উল্টা দিকে একটা ভাড়া বাড়িতে ওদের চ্যানেল আইয়ের অফিস, ফরিদুর রেজা সাগর, শায়েক সিরাজ, এরা দুইজন ছিলেন। ওনারা আমাকে একটা ক্রেশ দিয়ে বরণ করলেন। তখন আমার একটা ইন্টারভিউ নিল, দেখি যে টিনের চুঙ্গার মতো একটা ক্যামেরা। আমি বললাম যে ভাই আপনাদের এই ক্যামেরা, এটাকে এটা চুঙ্গার মতো লাগে, এটা কিসের? বলে যে আমরা টিন দিয়ে বানিয়েছি, এটা টিন দিয়ে এটা বানিয়েছি। ওই রুগীর হুইল চেয়ার আছে না, হুইল চেয়ারের চাকা দিয়ে ও টিন দিয়ে বানিয়ে তারপরে। তা আমি বললাম যে ভাই আমি তো ভিটিভির ক্যামেরা কিনি, প্রায় 18 লক্ষ টাকা দাম চাই, ওরা বাজেট বিদেশ থেকে আমদানি করতে হয়। আপনি টিন দিয়ে এরকম ক্যামেরা নিয়ে দেখি যে এটার ঘোরানোর ব্যবস্থা করছে, এইভাবে রেকর্ডিং করতেছে। আমি দেখি টিনের, জাস্ট টিনের একটা চোঙ্গা দিয়ে কীভাবে জানি তারা একটা ইন্ডিজিনাস মেথডে ক্যামেরা বানিয়ে চ্যানেল আইয়ের যাত্রা শুরু। এটা আমি চোখে দেখেছি, যে টিনের বাক্সটা ক্যামেরার সামনে লাগানো, ওইটা ছিল সে অটোকিউ। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ইনোভেটিভ অ্যাপ্রোচটাই চ্যানেল আইকে আজকে এখানে এনেছে। আমরা লাইভ করব, এখন লাইভের জন্য প্রচুর খরচ হয়। চ্যানেল আই যেটা করেছিল সেটা হচ্ছে কেবল অপারেটররা যে কেবল কানেকশন নিয়ে আসেন, সেই তার দিয়ে চ্যানেলের অফিস পর্যন্ত লাইভ করার ব্যবস্থা করেছিল, এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে। এখন তো ফাইবার অপটিক আছে ঢাকা শহরে, কিন্তু তখন এই চিন্তাটাই কেউ করতে পারে না যে কেবল অপারেটরের কেবল কানেকশনের ভিতর দিয়ে লাইভ করা যাবে। এখন আমার মনে হয় যেটা গবেষণার বিষয় হতে পারে, কারণ প্রযুক্তিহীন একটা দেশে প্রযুক্তি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছিলাম। প্রতিটি অনুষ্ঠানের শুরুতে ভিডিও জকি থাকবে, অর্থাৎ যারা অনুষ্ঠানগুলিকে পরিচয় করিয়ে দেবে, কিন্তু বিটিভির মতো চেয়ারে বসে না, তারা হাত পা নেড়ে কথা বলবে, দাঁড়াবে, সুন্দর সুন্দর পোশাক পরবে। চেষ্টাটা সফল হয়েছে। আর প্রত্যাশার কথা যদি বলেন, চ্যানেল আই সবসময় চেয়েছে মানুষ যা চায় সেটি দিতে। চ্যানেল আই একমাত্র অনুষ্ঠান যেখানে লাভজনক অনুষ্ঠানের পাশাপাশি অলাভজনক অনুষ্ঠানও পরিবেশিত হয়েছে, এবং এক পর্যায়ে মানুষ এটার মূল্য বুঝতে পেরে সেটাও লাভজনক হয়েছে। এটা একটা অসম্ভব সুন্দর জায়গা। নিজের সন্তান বড় হলে যেমন মানুষের আনন্দ লাগে, ভাইয়ের সন্তান বড় হলে যেমন চাচা, মামা, ফুপা, ফুপু, খালা, খালুরা আনন্দিত হয়, আমার কাছে প্রায় ওরকমই একটা অনুভূতি হয় যে প্রাতিষ্ঠানিক সন্তান এত দূরে এসেছে। আমার খুবই ভালো লাগে। দর্শক, চ্যানেল আইয়ে প্রচারিত প্রথম অনুষ্ঠান শুভেচ্ছার গানে
প্রথম কে গান গেয়েছিলেন মনে আছে? মনে করে দিই, তিনি আগুন, নামের মতো গানেও আগুন। তিনি কোন গানটি গেয়েছিলেন? একটি নতুন টেলিভিশন চ্যানেলের প্রথম দিন, প্রথম অনুষ্ঠানের প্রথম শিল্পী হওয়ার অনুভবটাই তার কেমন ছিল? বৃষ্টি ভেজা সোডিয়াম আলো, একটি কালো কুকুর, একটি চার দোকান আর একখানা বেঞ্চ নড়বড়ে। এমন রাতে বল ফের কে ঘরে, ও এমন রাতে বল ফের কে ঘরে। এখন থেকে ২৬ বছর আগে সেই দিনের সেই অনুভূতি কেমন ছিল আপনার জন্য? অনুভূতিটা তো একেবারেই ডিফারেন্ট। যে যখন এদিক দিয়ে গান বেজে উঠেছে দেখতে পাচ্ছি, তখন মজার এই ঘটনাটা একদম আমার মনে আছে। সাগর চাচাকে ফোন করেছে, চাচা দারুণ ব্যাপার, কি করছেন? সাগর চাচা উত্তর দিয়েছে, আমি নাচছি রে, আমি নাচছি। হ্যাঁ, আহা, এই ২৬টা বছর এই চ্যানেলের সাথে মিলেমিশে বিউটিফুলি পার হলো। এই গানটার একটা ঘটনা আছে, গানটার সমস্ত জোগাড় সরঞ্জাম এগুলো সব শেষ। তুষার ভাইয়ের কথা হচ্ছে যে কুকুর পাবে কোথায়। তো আমি তুষার ভাইকে বললাম, তুষার ভাই কুকুর নিয়ে কোনো চিন্তা করুন না, কুকুর আমার কাছে আছে। সেই ইস্কাটনে একটা বিশেষ হুইসেল দিয়ে আমি ২টা ৩টা ৪টা এরকম কুকুরকে হুইসেলটা দিতাম আর খাওয়াতাম। তো আমরা 3টা মাইক্রোবাস গেছি এই চ্যানেলের শুটিংয়েই। এবার এরিয়ায় ঢুকে তুষার ভাই জিজ্ঞেস করেছে, কই আগুন, কুকুর ডাকো। এই আমি হুইসেলটা দিলাম, 1টা 2টা এদিক থেকে ভেউ ওদিক থেকে ভেউ, এই চলতে মানে ওই জায়গাটা কুকুরে সে গেছে এবং কেউ নাই আমাদের টিমের, সব গাড়িতে উঠে পড়েছে ভয়ে। বৃষ্টি ভেজা সোডিয়াম আলো, একটি কালো কুকুর, একটি চার দোকান। দর্শক বন্ধুরা, চ্যানেল আইয়ের প্রচারিত নাটকের সংখ্যা হাজার হাজার। এর মধ্যে আছে টেলিফিল্ম, আছে সিরিয়াল, টেলিড্রামা, ধারাবাহিক নাটক, খণ্ড নাটক, সোপ অপেরা, টেলিফিল্ম, মঞ্চনাটক এবং সরাসরি নাটক তো আছেই। যে কোনো দর্শকই খুব সহজেই বলে দিতে পারবেন ইমপ্রেস টেলিফিল্মের জনপ্রিয় নাটকগুলোর নাম কী। চ্যানেলের প্রথম টেপও ছিল নতুন একটি নাটক, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লীলা। ছোট্ট একটা ফ্ল্যাটে চ্যানেল আই শুরু হলো। আমি প্রায় আড্ডা দিতে যাই শাইকের সঙ্গে, সাগরের সঙ্গে। ওরা আমার খুব ছেলেবেলার বন্ধু। তো ওই আড্ডা দিতে দিতে সাগর বলল যে আমাদের প্রথম রাতের নাটকটা তুমি লিখে দাও। সেই নাটকটার নাম ছিল লীলা। সেখানে মাহফুজ এবং ঈশিতা অভিনয় করলো। তো প্রথম রাতের নাটকটা প্রচারিত হয়ে গেল। সোনালি কেমন অভিনয় করলো? খুবই ভালো। অনেকদিন পর টিভি নাটকে আরেকটি নায়িকা এলো। এই নাটক টেলিকাস্ট হওয়ার পর মেয়েটি দাঁড়িয়ে যাবে। সোনালি মেয়েটা আমার ব্যাপারে হেভি ইন্টারেস্টেড। তাতে কি? সোনালি দেখতেও খুব সুন্দর। নাটক ফাটক করা আমি দেখতে সুন্দর হলেই বাকি। কি বলতে চাও তুমি? কোনো রুচিবান লোক নাটক করা মেয়েদের বিয়ে করে না, এমনকি তাদের সাথে চলাফেরাও করে না। আমি একজন নাট্যকর্মী। অভিনয়ের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি রয়েছে আমার অগাধ শ্রদ্ধা। এদের সম্পর্কে কেউ কোনো বাজে মন্তব্য করলে আমি অসম্ভব রেগে যাই। শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত মানুষরা সাধারণ মানুষ নয়, অথচ তোমার মতো অতি সাধারণ তুচ্ছ মানুষ এদের সম্পর্কে বাজে মন্তব্য করো না। স্টপ! আমি তোমাকে দেখেছি, সোনালীকেও দেখেছি। সোনালী কখনো মিথ্যে বলে না। তুমি বলো তুমি মিথ্যেবাদী, আর মিথ্যেবাদী হওয়ার কারণে তোমার সব সৌন্দর্য সবকিছু যাক ভালোই হয়েছিল, কিন্তু এই নাটকের একটা চমক ছিল। এটি একটি প্রেমের নাটক, কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের নাটক। আপনাদের মধ্যে যারা এই নাটক দেখার সময় ভেবেছেন এই নাটকের শেষটি এমন নয়, এমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত সেই শেষটি আমাদেরকে লিখে পাঠান। এবং যার শেষটি আমার সবচেয়ে বেশি পছন্দ হবে তাকে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে আমরা 20,000 টাকা পুরস্কার দেব।
ব্যাপারটা কিন্তু অভিনব। এর আগে বাংলাদেশের কোনো নাটকে, এর আগে তো টিভি চ্যানেল মানে আমাদের বিটিভি, আমরা সব বিটিভিতেই যুক্ত আছি, বিটিভিতেই যুক্ত ছিলাম। তো সেটা করা হলো, শুরু হলো চ্যানেল আইয়ের যাত্রা, এবং সারা দেশে কিন্তু সারা পড়ে গেল যে স্যাটেলাইট চ্যানেল প্রথম বাংলাদেশে এসছে, এবং সিঙ্গাপুর থেকে সেটার প্রচারণাটা হয়। তখন তো বাংলাদেশে এই ব্যাপারগুলো হয়নি। একমাত্র চ্যানেল আই যেখানে তারুণ্যের আলোয় এটা ঝলমল করতো সব, এখনও তাই করে প্র্যাকটিক্যালি। তো একটা সময় আমি লক্ষ্য করলাম যে হুমায়ুন আহমেদকে ডাকা হলো এবং তিনিও কিছুটা যুক্ত হলেন। বলা হলো যে নাটক লিখে লাখপতি, মানে এরকম একটা ঘোষণা দেওয়া হলো যে না, শুধু লিখে লাখপতি, এরকম একটা ঘোষণা দেওয়া হলো। মানুষ অনেক ইনভলভ হলো এটার সঙ্গে। এবং তারপরে আব্দুল্লাহ আল মামুন, আমার মনে আছে আব্দুল্লাহ আল মামুন নাটক লিখলেন এবং পরিচালনা করলেন, নাম ছিল জোয়ার ভাটা। ডেইলি সোপ, প্রতিদিন ধারাবাহিক। একটু ভেবে দেখবেন যে প্রতিদিন ধারাবাহিক, এটা কি আদৌ সম্ভবপর? আমি জানি না ভয়ের সঙ্গে বলবো না সাহসের সঙ্গে বলবো নাকি কিভাবে বলবো, যে চ্যানেল আই এই প্রথমবারের মতন, চ্যানেল আই অনেক কিছুই প্রথমবারের মতন করেছে আপনারা জানেন, এক্ষেত্রেও তারা পিছিয়ে থাকলো না এবং আমাকে পাকড়াও করা হলো যে আপনি এই কাজটি করেন, প্রতিদিন একটা ধারাবাহিক। আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে চ্যানেল আই এই প্রথমবারের মতন ডেইলি সোপ অর্থাৎ প্রতিদিন ধারাবাহিক প্রচার করতে যাচ্ছে। জোয়ার ভাটা, ও জোয়ার ভাটা, যাওয়ার পালা, এ সংসারে মায়া খেলা। চ্যানেল আইয়ের ফার্স্ট স্টেপে সিঙ্গাপুর যাওয়ার, আর সেখান থেকে আপনার টেলিভিশন সেটে পৌঁছে প্রথম নাটকে অভিনয় করেছিলেন মাহফুজ আর ঈশিতা। নতুন একটি চ্যানেলের প্রথম সেই নাটকটির চিত্রায়ন এবং পরে প্রথম দিনের সম্প্রচারে নাটকটি প্রচারের সময় এক নতুন আলোর নাচনও হয়েছিল তাদের ভেতরে। আমাদের সঙ্গে কথা বলার সময় টাইম মেশিনে চড়ে যেন সেই সময় ফিরে গিয়েছিলেন ঈশিতা। চাই না খুব সাধারণ জীবন আমার, চাই না হাজার চাওয়া, চাই না লক্ষ পাওয়া, তুমি আমার একটা চাওয়া, আমার সকল পাওয়া, ও তুমি আমার পরিষ্কার মনে আছে বিটিভির স্টুডিওতে দাঁড়িয়ে সাগর আঙ্কেল এবং শাইক আঙ্কেল আম্মাকে বলছিলেন যে ভাবি এরকম তো আমরা একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি, এই হচ্ছে ওই হচ্ছে। আমার মাথায় তখন কাজ করছিল না, তখন আমি স্কুলে পড়ি যে, এবং টেকনোলজি আমি তখন একেবারেই বুঝতাম না যে বাংলাদেশে শুটিং হবে, এটা নাকি আবার বিদেশে প্লেনে করে যাবে, সেখান থেকে নাকি আবার বাংলাদেশে দেখা যাবে। পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন জানি ভিডিও গেমের মতো মনে হচ্ছিল, যে এটা যে আদৌ যে আসলে বাস্তবে একদিন মানে সত্যি সত্যি বাংলাদেশের টেলিভিশনের পর্দায় ভেসে উঠবে, মানে তখনও আমার কাছে ব্যাপারটা খুব একটা ক্লিয়ার ছিল না। এবং আমরা জানতাম যে নাটকটা, এই লীলা নাটকটা চ্যানেল আইতে প্রথম যাবে। তো আমি ঢাকায় আসার সাথে সাথে হাতে আমি স্ক্রিপ্টটা পাই সন্ধ্যাবেলা, রাত 10টা বা 10:30টার সময় শুটিংয়ে আসি। সারা রাত শুটিং হয়, সারা দিন শুটিং হয়, পরের দিনও সারা রাতের কিছু অংশ শুটিং হয়, এবং এভাবে করে আসলে পুরো নাটকটা শুটিং শেষ হয়। চ্যানেল আই তখনও অনেক বড় একটা প্রতিষ্ঠান ছিল, কারণ ইমপ্রেস টেলিফিল্ম থেকেই তো শুরু। তখন আসলে এই লীলা নাটকটার জন্য ওনারা যে কাউকে কাস্ট করতে পারতেন। আমি আন্তরিকভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ যে এই চরিত্রটির জন্য ওনারা সবাই আমাকেই পছন্দ করেছিলেন, এবং আমার জন্য একেবারে শেষ মুহূর্ত বলতে যা বোঝায় শেষ মুহূর্ত পর্যন্ত ওনারা অপেক্ষা করেছেন। কারণ আমি জানি শুটিং শেষ হওয়ার সাথে সাথে একটা করে টেপ শেষ হচ্ছিল এবং একটা করে টেপ এডিটিংয়ে চলে যাচ্ছিল। মানে তখন তো আসলে এত ডিজিটাল ছিল না সব কিছু। এখন মনে হলে খুবই
মজার একটা স্মৃতি বলেই এটাকে আমি বলবো। আপনি এখানে বহুদিন কাজও করেছেন। আমি 11 বছর চ্যানেলে কাজ করেছি বিহাইন্ড দ্য সিন। চ্যানেলে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে এখানে সবাই সব কাজ পারে, সো মোটামুটি আমিও এরকম একজন দক্ষ কর্মী হয়ে উঠি 11 বছরে। এই যে চ্যানেল আই যে আদর্শকে নিয়ে সামনে এগিয়েছে, তখন কেমন ছিল আর এখন কোন অবস্থায় রয়েছে? শুরুটাই হয়েছিল হৃদয় বাংলাদেশ বলে, এবং আমার ধারণা এই সুন্দর লম্বা যেই জার্নিটা চ্যানেল আই পার করে এসেছে, এখানে প্রতিটি পদক্ষেপে তারা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখনও সেটা করে যাচ্ছে। নাটক নিয়ে শুরু থেকেই চ্যানেল আইয়ের যে যত্ন ভালোবাসা তার এক অনন্য নজির। নাটক লিখে লাখপতি কার্যক্রম। লাখপতি শুনে খুব কম মনে হচ্ছে, কিন্তু মনে একটু ভেবে দেখুন তো, 99 সালের কথা, 1 লক্ষ টাকা। যার লেখাটি সেরা বলে বিবেচিত হবে তিনি পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার। হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে লাখপতি হওয়া যায়। এবং আমার বাবা ছিলেন অভিনেতা ফরিদ আলী, ওনার সাথে চ্যানেলের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। ওনারা খবর দিলেন যে শুভকে নিয়ে আসেন, আমরা একটা উপস্থাপনার প্রোগ্রাম করব। শুটিং শুরু করলাম, ওখানে অনেক সবকিছু রেডি ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে, কি করা যায়। তো আমি একটা শার্ট পরে গিয়েছিলাম, চেক শার্ট পরা। পরে আমাকে বললো যে তোমাকে কোটটা পরতে হবে। কোটটা আমার সাইজের ছিল না, কোটটা একটু বড় ছিল। তারপরে কোট পরে আমাকে মুভ করা হলো, ঘুরে রাউন্ড দিয়ে শুধু লিখে লাখপতি বললাম। খুব ভালো লেগেছিল। 1 লক্ষ টাকা পুরস্কার। বিদেশ আসার পরে আমি অনেক মিস করেছি চ্যানেল আইকে, এখনো মিস করি। চ্যানেল আই আমার হৃদয়ে। চ্যানেল আই এখানে মানুষের মুখে মুখে সবাই দেখে এবং সবাই উপভোগ করে, এবং চ্যানেলের নিউজ দেখার জন্য সবাই ওয়েট করে যে আসল সত্যটা চ্যানেলের মধ্যেই পাওয়া যায়। প্রথম টেপে বা ফার্স্ট টেপে যে প্রো গিয়েছিল, আর তাদের সকলের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যেভাবে সম্পৃক্ত হয়েছিলেন, সেটা নজর কেড়েছিল সকলের। আজ হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার অনন্য সব সৃষ্টি। প্রথম টেপে আছে লাখপতি নিয়ে নিজস্ব ঢঙে বলার কিছু কথা। চ্যানেল আই কর্তৃপক্ষ আমার উপর একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে এই যে আমার বিবেচনায় যে নাটকটি শ্রেষ্ঠ হবে সেই নাটকটিকে তারা 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন। লিখে লাখপতি, যিনি 1 লক্ষ টাকা পুরস্কার জিতে নেবেন, তার জন্য পুরস্কারটা একটা বাড়তি পাওনা। আসল যে জিনিসটি তিনি পাবেন সেটি হচ্ছে নাট্যকার হিসেবে স্বীকৃতি, এবং তিনি যদি সত্যিকার অর্থেই পরবর্তী সময়ে আমাদেরকে আরও সুন্দর সুন্দর নাটক উপহার দেন, তাহলে সেটি হবে আমাদের সবার জন্য একটি মস্ত বড় পাওনা। এবং চ্যানেল আই কর্তৃপক্ষের চেয়ে অনেক বেশি খুশি হব আমি নিজে। আমি চাই এমন একটি অবস্থার সৃষ্টি হোক বাংলাদেশে, যেন কোনো অভিনেতা বা কোনো পরিচালক বলতে না পারেন যে ভালো স্ক্রিপ্টের অভাবে আমরা ভালো কিছু করতে পারছি না। শুরু থেকেই আমাদেরকে সাহস আর সহযোগিতা দেয় হুমায়ুন আহমেদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দর্শক বন্ধুরা, প্রতি বছর 1 অক্টোবরে হাজার হাজার মানুষ চ্যানেলের এই প্রাঙ্গণে আসেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কে থাকেন না সেখানে? রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমরা সেদিন আমাদের মাঝে পাই। আর বিশাল বিশাল কেক কাটা হয়, অনেকে কেক নিয়ে আসেন। তবে প্রথম দিন সম্প্রচারের সময় কেক হাতে প্রথম যাকে আমরা পেয়েছিলাম, তিনি আমাদের সবারই প্রিয় নিমা রহমান। 1999 সালের 1 অক্টোবর সন্ধ্যে 6টায় চ্যানেল আইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় নিমা রহমান আসেন আমাদের চ্যানেল আইয়ের সিদ্ধেশ্বরী অফিসে মমতা মাখা ছোট্ট একটা কেক নিয়ে। এই পলাশ, নিমা আসছে রে? জি স্যার, আসছে। বাবা রে বাবা, এত দেরি নিমা? সময় তো জ্যাম, ট্রাফিক জ্যাম, কি করতে হবে বলো? যে এরকম দাওয়াত দেওয়া না করতে হবে। ফার্স্ট টেপ। ও ফার্স্ট টেপ, এটার সাথে তো দুটো মগের সম্পর্ক আছে। আমি যখন এসেছিলাম এখানে, তারপরে আমি তোমাদের দুজনকে মগ দিয়েছিলাম, মনে আছে?
না, আমি এতবার এসেছি তোমার এখানে মগের অস্তিত্ব দেখিনি। আমাদের হিউজ মগ আছে, আমি জানি। এই পর্যন্ত যত জায়গা থেকে সুভেনিয়ার হিসেবে আসছে সবগুলো আছে। আমারটা স্পেশাল সিরাজ ভাই। তুমি একটা কেক আনছো? হ্যাঁ হ্যাঁ, কেক আনছিলাম, কেকের কথা ভুলেই যাচ্ছিলাম। মগ তো এই কোণা বা ওই কোণায় আছে, এত মগ, তার মধ্যে কি করে খুঁজে পেলি? সিরাজ ভাই আসো, তোমার সামনেই দেখি। আগে দেখছিস কোনো সময় আসে সেই মগ? না, থাকার কথা, কারণ আমরা তো মগ ফেলিনি, একটা সবই আছে। না, আমারটা হারিয়েছ। অনেকগুলি আছে, অনেক মগ, সব কিছু, ওয়ার্ল্ড হেলথ কেয়ার, জন্মদিন, টপ 10। এইটা কি? চায়ের কাপটি মহানায়ক উত্তম কুমারের ব্যবহৃত। ও বাবা, হ্যাঁ সিরাজ ভাই, কোথায় পেলি এটা? ওই যে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম উত্তম কুমারের গান নিয়ে, তো তার ওয়াইফ যে ছিলেন না, সুচিত্রা? না না, সুচিত্রা কেন হবে, সুপ্রিয়া। সুপ্রিয়া দেবী আমাদের জন্য আসছিল। বাবা, এটা তুই খোঁজ, ওই যে এখন আরেকটা তুই দেখছিস, হ্যাঁ, হুমায়ুন আহমেদের ব্যবহৃত চায়ের কাপ। আমারটা প্রথম দিকে, তখন এই পেয়েছি একটা, কংগ্রাচুলেশন। এটা সেই সময়কার, হ্যাঁ শিওর, এরকমই তো দিয়েছি। দেখি আর একটা যখন পেয়েছি তখন আরেকটাও পাবো। এই যে আরেকটাও পেয়ে গেছি। হ্যাঁ, সেম। যারা বলছি আমি সবই রাখা আছে, সব কাপ আছে। ভাগ্যিস, নাহলে তো মারপিট হতো আজকে। এই জন্যই তোমাকে দেখা হচ্ছে, নিয়ে তোমার এটা সাক্ষাৎকার নেবে আর সেদিন তুমি কংগ্রাচুলেশন জানার জন্য এসেছিলে এই কাপ দুটো নিয়ে। চ্যানেলের যাত্রার শুরুটা কেমন ছিল? সেই দিন দুটো মগ, এই যে কংগ্রাচুলেশনস, দুই দিকেই লেখা, আমি বানাইও নি, এটা লেখা আমি কিনতে পেরেছি। দুটো কিনলাম, তারপরে কেক কিনলাম একটা, খুব বেশি না, পাউন্ড না, এই 2-3 পাউন্ডের একটা কেক নিয়ে আমি ওদের ওখানে গেলাম। এবং তারপর সন্ধে 6টায় সিঙ্গাপুরে ওটার উদ্বোধনী বাটনটা টেপা হয়। তখন তো আনন্দ, মানে কি, এ ওকে জড়িয়ে ধরছে, সে তাকে জড়িয়ে ধরছে, হাউ হাউ চিল্লামিল্লি, আমি তার মধ্যে ঢুকি। সবাই খুব অবাক হয় যে আমি চ্যানেল আইয়ের ততদিনে বন্ধু, কিন্তু ওতপ্রোতভাবে যে এই বন্ধুত্ব জড়িয়ে থাকবে এটা চ্যানেল আইয়ের কেউ বিশ্বাস করেনি। তো আমি সেই ক্ষণটা ইউজ করেছি 27 বছর আগে 1 অক্টোবর। তারপর তাদের পথ চলা সব দেখেছি, কিন্তু বিশ্বাস হয়নি যে এই দুর্বোধ্য কাজ এরা 8 বন্ধু মিলে নিজেদের আয়ত্তের মধ্যে এনে সাকসেসফুলি সেটা করেছে। তো এই 8 বন্ধু, আমার নামও সবার মুখস্থ নেই, কিন্তু সিরাজ ভাই, সাগর ভাই, বাবু ভাই, মামুন ভাই, এরকম অনেকে, এই 8 জন মিলে নেপথ্যে থেকেও আমাদেরকে এগিয়ে দিয়েছে। সেইভাবে চ্যানেল আই তার দুর্বোধ্য পথ পেরিয়ে এসেছে। কালের পরিক্রমায় সেই কেকের দৈর্ঘ্য বেড়েছে, বছরের পর বছর 60 থেকে 70 ফিটের বিশাল কেক কেটে চ্যানেলের 25 বার্ষিকী উদযাপন করেছেন দেশের সকল স্তরের মানুষ একসঙ্গে এই চ্যানেল আই ভবনে, এবং বাংলাদেশের প্রতিটি জেলাতে একই ধরনের অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
চ্যানেল আই শুভ জন্মদিন। খুবই ভালো লাগছে। আই মিউজিক হ্যাপি অকেশন ফর মি। হৃদয় ছাড়া দেবার মতো কিছু তো নেই আমার, জন্মদিনে চ্যানেল। থ্যাংক ইউ। আমার অত্যন্ত পছন্দের একটি চ্যানেল। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আবার প্রোগ্রাম বানাবো বলে বেশি বেশি ভালো লাগছে। চ্যানেল আইকে অনেক অনেক অভিনন্দন। সবাই এত হইচই করছে, আমার খুব ভালো লাগছে। কেকটা এখনো খাওয়া হয়নি। চ্যানেল আই দেখেও সুখী। চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজকে আমরা এত মজা করছি, জন্মদিন শুভ হোক। এবং এই মুহূর্তটাতে আমি ইচ্ছা করেই থাকতে চাচ্ছি। সংবাদে কাজ করি বলে সবচেয়ে গর্ববোধ করি। তারকাদের কাছে আসতে পেরেছি। চ্যানেলের জন্মদিনে আমার এটাই ভালো লাগছে। সাফল্যের সঙ্গে আমরাও আছি। সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করো। বিভিন্ন শত শত শিল্পীরা আজকে সুযোগ পাচ্ছেন নতুন করে। জনগণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গণতান্ত্রিক চর্চার স্বার্থে আপনার কাজ করছেন। চ্যানেল আইকে আন্তরিকভাবে অভিনন্দন। অনেক দায়িত্ব, শত শত বছর বাঁচতে হবে। চ্যানেল আই পরিবার বলা হয়, আমিও এটা উপভোগ করি। অনুষ্ঠান দেখতে চাই, ভালো সংবাদ পরিবেশনা দেখতে চাই। চ্যানেল আই পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন। ইলেকট্রনিক চ্যানেলে একটা মাইল ফলকের সৃষ্টি করেছে। আন্তরিক অভিনন্দন চ্যানেল আইকে। আশা করি চ্যানেল আই আরো এগিয়ে যাবে। তাহলে এই যে আপনি তৃতীয় মাত্রায় গিয়েছিলেন, সেটা দেখে আপনাকে আমরা আসলে চিনতে পেরেছি। চ্যানেল আইকে অভিনন্দন, চ্যানেল আইকে অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল আইয়ের ফার্স্ট স্টেপের কথা বলতে বলতে স্মৃতিকাতর হয়ে পড়ছি। মনে পড়ছে সেই দিনটির কথা, সেই দিনগুলোর কথা, সেই প্রথম দিন এবং পরের বেশ কয়েকটি দিন। আমরা 8 বন্ধু মিলে স্বপ্ন বুনেছিলাম। সেই স্বপ্নে আপনারাও সারথি হয়েছিলেন বলেই চ্যানেল আই আজকে সকলের কাছে এত প্রিয় একটি নাম। 27তম জন্মদিনে আপনাদের আরেকবার প্রথম দিন এবং ফার্স্ট স্টেপের কথা বলতে বলতে মনে হচ্ছিল চ্যানেলে আসলে কীরকম হবে তার বীজ ফার্স্ট স্টেপেই বোনা হয়েছিল। চ্যানেল আইকে নিয়ে আমরা স্যাটেলাইট জগতে আসলাম। তখন প্রথমেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই জগৎটা খুব দ্রুত পাল্টাচ্ছে, কারিগরি দিক থেকে, মানুষের রুচির দিক থেকে, সব কিছুর দিক থেকে এত দ্রুত এই জগৎটা পাল্টাচ্ছে যে তার সঙ্গে তাল রেখে চলা খুব কঠিন। তখন এই প্রথম টেপ তৈরি করার সময় আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের যে হাজার বছরের ঐতিহ্য রয়েছে, বাংলাদেশের মানুষের গর্ব করার মতো যে সংস্কৃতি রয়েছে, সেটাকে নিয়ে এগিয়ে যাব। এবং সেই চেষ্টাটাই আমরা প্রথম দিন থেকে, প্রথম ক্ষণ থেকে করেছি। আমাদের লোগো থেকে শুরু করে আমাদের পর্দায় যে অনুষ্ঠান রয়েছে, সবগুলো অনুষ্ঠানে সবসময় আমরা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, বাংলাদেশের কথা, ঐতিহ্যের কথার প্রতিফলন ঘটাতে গিয়েছি। এই প্রতিফলন ঘটাতে গিয়ে আমরা সবসময় চেয়েছি যে আপনাদের হৃদয়ে যেন বাংলাদেশেরই বীজ বপন করা থাকে। এবং সেইভাবেই চ্যানেল আয়ের সঙ্গে আপনারাও একইভাবে পথ চলতে থাকেন, যে পথ আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন মানুষের হৃদয় নিয়ে গেছে। কিন্তু সব জায়গায় আমরা একটাই শব্দ তুলেছি, একটাই বীজ বপন করেছি, সেটা হলো লাল সবুজ বাংলাদেশ এবং বাংলাদেশে এগিয়ে চলার কথা। বাংলাদেশের সঙ্গে এগিয়ে চলছে চ্যানেল আইও।
এই এগিয়ে চলার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আপনারা। আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের এই বিশেষ মুহূর্তে। আগামীতে আপনারা থাকবেন আমাদের সঙ্গে, সেই প্রত্যাশায় শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভকামনা।